তো ফার্স্টে আগে চলতরিৎ নিয়ে কথা বলার জন্য আগে তড়িতের সংজ্ঞাটা দেই। তড়িৎ বা তড়িৎ স্থির তড়িৎটার একটু মানে আর কি বেসিক কনসেপ্ট একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর কি, শুনি নাই। আম, তাহলে চল তড়িৎটা ধরতে পারতাম। আচ্ছা, আমি আজকের যে ক্লাসটা ওইটাতে আমি মানে তোমাকে বেসিক কনসেপ্ট দিয়ে দিব, যেটা দিয়ে তুমি চলতরিৎ বুঝে যাবে। স্থির তড়িতের আমরা আরো ক্লাস দিব, যেহেতু এসএসসি 21 ব্যাচকে ফোকাস করে ক্লাসগুলো করা হচ্ছে। সো আমরা আগে চলতরিৎ পড়ে নিই, মানে শর্ট সিলেবাস ওয়াইজ আমরা চলতরিৎ পড়ি। পরে যখন আমরা 9-10 কে ফোকাস করে ক্লাসগুলো নিব, যখন আমরা স্থির তড়িৎ পড়াবো তখন এটা বুঝাই দিব। আজকে চলতরিৎ পড়তে খুব একটা সমস্যা হবে না আশা করি। আর যদি মনে হয় যে তোমাদের স্থির তড়িৎ থেকে কিছু বোঝানোর দরকার, সেটা আমি বলে দিব। তো তড়িৎ বা তড়িৎ প্রবাহ, চলতড়িৎ বলতে আসলে কি বোঝায়? চল অর্থ কি? চল অর্থ হচ্ছে চলা বা মুভমেন্ট। তো চলতড়িৎ বলতে আমরা সিম্পলি যেটা বুঝি যে তড়িৎ চলাফেরা করবে। তো তড়িৎ চলাফেরা করবে, তড়িতের চলাফেরা বোঝার জন্য বা তড়িতের চলাফেরা সম্পর্কে জানার জন্য আমাদের জানার দরকার আগে তড়িৎ কি, বা তড়িতের প্রবাহ বা এই তড়িতের চলাফেরাটা কি। তো তড়িতের চলাফেরা বা আহ, চলতড়িৎ বা তড়িৎ প্রবাহ যেটাই বলো, এটা মেইনলি একটা কথায় যদি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহের ফলেই এই তড়িৎ প্রবাহ চলে। আমাদের যে দেখতে পারতেছে আমাদের আশেপাশে লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে, যাই দেখতে পারো, এই সবকিছুর মূলেই আছে তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের প্রবাহের কারণে। তো আহ যদি বলি যে তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহের এক কথার সংজ্ঞা হলো ফ্লো অফ ইলেকট্রন বা ইলেকট্রনের প্রবাহ। তো আচ্ছা, আমি সংজ্ঞাগুলো কিন্তু আমি লিখে দিব না, সংজ্ঞাগুলো আমি মুখে বলবো। সো তোমাদের কেউ যদি চিন্তা করো যে লিখে দিবা সংজ্ঞাগুলো, সো লিখে নিতে পারো, আমাকে বলতে পারো যে আস্তে আস্তে বলার জন্য, না হলে তোমরা পরে ভিডিও দেখে তুলে নিতে পারো। তো চলতরিতের এখন যদি একটা অফিসিয়াল বা একটা বেশ গাম্ভীর্যপূর্ণ সংজ্ঞাতে যাই, তো সেটা তখন বলতে পারি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যতটুকু আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তো এখন এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে প্রবাহী। এখানে কয়েকটা জিনিস আছে, কয়েকটা ওয়ার্ড ইউজ হয়েছে, যেমন হচ্ছে প্রবাহী, যে কোনো ক্ষেত্রফল, যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং একক সময়। তো ফার্স্টে আসি হচ্ছে একক সময়টা নিয়ে। তো একক সময় বলতে বোঝা হচ্ছে 1 সেকেন্ড সময়ের মধ্যে। এরপরে আসে হচ্ছে পরিবাহী। পরিবাহী সম্পর্কে তোমরা সবাই কম বেশি মোটামুটি জানো, যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্রিলি চলাফেরা করতে পারে, যেমন ধরতে পারো যে কোনো অ্যালুমিনিয়াম, তামা, এই যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্রিলি চলাফেরা করতে পারে, এগুলো তোমাদের কাছে খুবই কমন। এরপর যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ম্যাটার করে কিছুটা, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু সংজ্ঞায়নের সুবিধার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয়। তো প্রস্থচ্ছেদ বলতে কি বোঝায়? আম, প্রস্থচ্ছেদ বলতে বোঝায়, ধরো, আচ্ছা, এখানে বোর্ডে যদি আমি মানে লেখা একটু ঢেকে যায়, তখন আমি করে দিব, তুমি হাত সরায় তোমাদেরকে দেখার সুযোগ করে দিব। সো টেনশনের কারণ নেই। আচ্ছা, আই গেস বোর্ডটা ব্লার হয়ে গেছে। হুম, just a- এখন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এখন বলি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝায়। ধরো আমরা একটা পরিবাহী নিলাম, ধরো এরকম একটা পরিবাহী, একটা গোলাকার পরিবাহী নিলাম। এটার মধ্যে দিয়ে ধরো ইলেকট্রন গুলো, এভাবে ধরো একটা ইলেকট্রন চলে যাচ্ছে। এই যে ডট গুলো বা ইলেকট্রন গুলো, এই ইলেকট্রনের প্রবাহের কারণে কিন্তু তড়িৎ প্রবাহ হয়ে থাকে। এখানে এটা প্রস্থচ্ছেদ বলতে কি বোঝায়, যদি আমি এই পরিবাহীটা নিই, এটাকে আমি এইখান থেকে দুইটা ভাগ, একটা অংশ কেটে নিলাম। এই যে প্রস্থ বরাবর আমি যে অংশটুকু কেটে নিলাম, এই প্রস্থ বরাবর অংশটুকু কাটার পরে আমি যে এই অংশটুকু পাবো,
এই যে এরকম একটা অংশ আমি পাবো। এখানে যে যতটুকু জায়গা আমি দেখতে পারতেছি, এই যে এই জায়গাটা, এটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ প্রস্থ বরাবর যদি কোনো একটা গোলাকার বা সিলিন্ডার আকৃতি কোনো একটা বস্তুকে যদি তুমি কাটো, সেটা উপরের পৃষ্ঠে যে ক্ষেত্রফলটা তুমি পাবা সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আশা করি সংজ্ঞাটা সব আ একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া। সো আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার। তো সংজ্ঞাটাকে যদি আমি একটা সূত্রের রূপ প্রদান করতে চাই, তাহলে দেখতে পারি, আমি ফার্স্টে যে কথাটা বলছিলাম যে একক যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, ধরো তড়িৎ প্রবাহকে আমরা I দ্বারা প্রকাশ করি। তো বলা হয়েছিল যে একক সময়, অর্থাৎ ১ সেকেন্ডে। ১ সেকেন্ডে যদি বলা হয় তাহলে নিশ্চয়ই টি টা নিচে যাবে, যদি আমরা টি দ্বারা সময় বোঝাই। তো একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হবে, তাহলে একক সময়ে যদি আধান প্রবাহিত হয়, অর্থাৎ আধানের একক সময়ের আধানটা যদি আমরা বুঝাই, তাহলে অবশ্যই আধানের মানটা উপরে হবে, যেটা আমরা কিউ দ্বারা বুঝাই। এখানে যদি আমরা ডিফাইন করি চলকগুলোকে, যে কোনটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি, তাহলে এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, লেখা যদি বোঝা না যায় তাহলে আমাকে একটু নক করো যে এটা বুঝতেছি না লেখাটা। ওকে, আধানের মান এবং টি হচ্ছে সময়। সময়টা অ্যাকচুয়ালি সবসময় 1 সেকেন্ডই হবে। তোমার কোশ্চেনে বলাও থাকতে পারে যে এত সময়, কিন্তু তুমি দেখবা কাটাকাটি করে একটা সময়, যখন তুমি মেইন অ্যান্সারটা লিখবা তখন দেখবা যে নিচে অবশ্যই তোমার টি এর ভ্যালুটা 1 হতে হবে। ওকে, সো এতক্ষণ আমরা কথা বললাম যে ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িতের যে প্রবাহটা সৃষ্টি হয়, ইলেকট্রনের প্রবাহের কারণে সবকিছু ঘটে। কিন্তু একটা সময় ছিল যখন আসলে সায়েন্টিস্টরা মনে করতো আসলে না, ইলেকট্রনের প্রবাহ না, প্রোটনের প্রবাহের কারণে তড়িৎটা চলে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যেটা আসলে একটা ভুল কনসেপ্ট ছিল। কিন্তু তখন যেহেতু বিজ্ঞান এতটা উন্নত ছিল না, তখন প্রোটন নিয়ে মানুষজন বেশি চিন্তা ভাবনা করতো। তখন পর্যন্ত ইলেকট্রন কি এবং ইলেকট্রন কি কি কাজ করতে পারে এটা সম্পর্কে সায়েন্টিস্টদের অতটা ভালো আইডিয়া ছিল না। সো তখন বিজ্ঞানীরা কি চিন্তা করতো, চিন্তা করতো যে প্রোটনের প্রবাহের কারণে আহ তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তুমি যদি একটা ব্যাটারি নাও, তাদের কি চিন্তা ছিল, তাদের চিন্তা ছিল যে এরকম, যে তুমি যদি একটা ব্যাটারি নাও, ধরে নিলাম এটা হচ্ছে একটা ব্যাটারির সাইন, এই যে এই সাইনটা যে দেখতে পারতেছো, এই সাইনটা হচ্ছে একটা ব্যাটারির সাইন। তো তারা চিন্তা করতো কি, তারা চিন্তা করতো যে তড়িৎ প্রবাহটা এই বরাবর হচ্ছে, কারণ এখানে প্লাস আছে। এই প্লাস অর্থ হচ্ছে প্রোটন, এবং প্রোটনের প্রবাহের কারণে, প্রোটন যেহেতু প্লাস থেকে যাবে, সো প্রোটনের প্রবাহের কারণে যদি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তার মানে হচ্ছে প্লাস থেকে, তো প্লাস বরাবর যেখানে প্লাসটা যেই সাইডে, সেখান থেকে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে। কিন্তু বহু বছর পরে আমরা যখন বিজ্ঞান যখন আরো অনেকটা উন্নত হইলো, যখন ইলেকট্রনের মতবাদ বা ইলেকট্রন সম্পর্কে মানুষের ধারণাটা আসলো, যখন বিজ্ঞানীদের ধারণাটা আসলো, তখন তারা জানতে পারলো যে না, অ্যাকচুয়ালি প্রোটনের জন্য না, বরং ইলেকট্রনের প্রবাহের জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তখন তখন যে জিনিসটা দাঁড়ালো যে অ্যাকচুয়ালি এত বড় একটা মতবাদ এবং এত বছরের একটা মতবাদ, এটা তো আসলে চেঞ্জ করা যায় না। তখন বিজ্ঞানীরা কি বলল যে আসলে না, তাহলে এটা চেঞ্জ করা যাবে না, তাহলে আমরা কি বলবো, যে তড়িৎ প্রবাহ হবে যেদিকে, আমরা তড়িৎ প্রবাহের দিকটা ঠিকই রাখবো, আমরা এখনো বলবো যে প্লাস থেকে মাইনাসে ঘুরে ঘুরে তড়িৎ প্রবাহটা আসবে, কিন্তু ইলেকট্রনের প্রবাহ হবে মাইনাস থেকে। এই জিনিসটা একটু টাফ অনেকের জন্য বোঝা, বাট সিম্পলি যদি বুঝো, যে আমরা যদি ধরি যে আমরা সবাই জানি যে প্রোটনকে আমরা প্লাস চার্জে ধরে নিই আর ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ। তো প্লাস থাকার কারণে প্লাস থেকে হচ্ছে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, যেটা অনেক কনভেনশনাল একটা থিওরি, যেটা আমাদের অনেক অনেক আগের বিজ্ঞানীরা বলে গেছিল। সো সেই থিওরিটা চেঞ্জ না করে এখনকার বিজ্ঞানীরা বলে থাকে যে পজিটিভ থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং নেগেটিভে এসে শেষ হয়, এবং কিন্তু ইলেকট্রনের প্রবাহটা হয় মাইনাস থেকে। যদিও অ্যাকচুয়ালি যদি আমরা একদম পারফেক্টটা ধরে নিতে চাই, যদি আমাদের নিজেদের জানা সন্তুষ্টির জন্য জানতে চাই, অ্যাকচুয়ালি মাইনাস থেকে তড়িৎ প্রবাহটা হয়। কিন্তু যেহেতু আমরা অনেক আগের মতবাদ এটা এবং বহু জায়গায় স্বীকৃত মতবাদ এটা, সো এই মতবাদটা একদমই চেঞ্জ না করে আমরা সেই কনভেনশনাল মতবাদটা রেখে দিছি। এটাকে বলা হয় হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক। এই দুইটার দিকে যে একটা সংঘর্ষ বা এই দুইটা
দুইটার প্রবাহের দিকের মতবাদের সাথে যে সংঘর্ষটা এটা এখানেই। সো এটা কি ক্লিয়ার নাকি এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে এই ইলেকট্রন প্রবাহ বিদ্যুৎ প্রবাহের মধ্যে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে মাইক অন করে বলো যে কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন আছে কারো? না ভাইয়া। ওকে, সো এখন আগায় যাচ্ছি। তো এরপরে যদি আমরা দেখি যে আমরা অতক্ষণ ধরে কথা বলতেছি যে ইলেকট্রনের প্রবাহ হবে, ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখন সবাই জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন কোথা থেকে প্রবাহিত হবে, কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হবে? এখন আমরা সবাই জানি কোন একটা কিছু যদি প্রবাহিত হতে হয় তাকে অবশ্যই কোনো না কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হবে। যেমন যদি আমরা বলি যে পানি প্রবাহিত হচ্ছে, এখন পানি কিভাবে প্রবাহিত হতে পারে? অবশ্যই পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হয়। যদি বলি যে একটা বস্তু কণা প্রবাহিত হচ্ছে, মানে খুবই ক্ষুদ্র একটা কণা প্রবাহিত হচ্ছে, তাহলে কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? বায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যখন আমরা বলি যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে অবশ্যই কোশ্চেন আসে যে ইলেকট্রন তাহলে কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? বা তড়িৎ প্রবাহ কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? তড়িৎ প্রবাহটা কিসের মধ্যে আছে? আমরা তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ যে চলা বা ইলেকট্রনের যে প্রবাহ এটার যে চলা, এটাকে ডিফাইন করি আমরা তড়িৎ বর্তনী দ্বারা। অর্থাৎ যে পথে বা যে বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো চলে বা তড়িৎ প্রবাহ চলে সেটাকে বলা হয় বর্তনী। বর্তনী হতে পারে অনেক কিছু দিয়ে আমরা বর্তনী গঠন করতে পারি, রোধ দিয়ে গঠন করতে পারি, আমরা ক্যাপাসিটর দিয়ে গঠন করতে পারি। বাট যেহেতু তোমরা 9-10 এখনো অনেক ছোট, সো তোমাদেরকে শুধুমাত্র রোধ দিয়ে তৈরি করে দেখানো হয়। বর্তনী হলো, যদি এখন আমরা অফিসিয়াল একটা সংজ্ঞা দিই বা একদম কেতাবী সংজ্ঞা যেটাকে বলা হয় সেটা হলো তড়িৎ প্রবাহ চলার পথকে বলা হয় বর্তনী। সো ধরে নাও এখানে একটা তার আছে, তামার তার নিলাম, এখানে একটা ব্যাটারি দিলাম, বড় একটা ব্যাটারি, এখানে ধরো একটা রোধ নিলাম, এই করে তড়িৎ বর্তনীটা যুক্ত করে দিলাম, যেটা এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস। আমরা ব্যাটারি একটা যদি শুষ্ক কোষ না, শুষ্ক কোষ নিলেও দেখবে যে এক সাইডে প্লাস আছে, এক সাইডে মাইনাস আছে। তো তড়িৎ তড়িৎ প্রবাহ চলার একটা মেইন শর্ত হলো এই যে বর্তনীটা বা তার দিয়ে যে আমরা একটা রোধ যুক্ত করলাম এবং একটা ব্যাটারিকে সম্পূর্ণ যুক্ত করলাম, এই বর্তনীটাকে সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ ধরো এইরকম যদি হতো বর্তনীটা, যদি এরকম হতো যে এখান দিয়ে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, এখানে কিছু নাই, তো এখানে কিন্তু তড়িৎ প্রবাহ কখনো চলবে না। এর কারণ কি? এখানে যদি তুমি ধরো একটা ইলেকট্রন পাঠালা এখান থেকে, ধরো এখান থেকে ইলেকট্রন গেল, ইলেকট্রন এখানে যে কিন্তু আটকে যাবে, এখান থেকে যাওয়ার কিন্তু তার কোনো পথ নেই। সো যার কারণে একটা সম্পূর্ণ বর্তনীতে সর্বদা তড়িৎ প্রবাহ চলে। তো তড়িৎ বর্তনীর সংজ্ঞাটা আমি আরেকবার দিই, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যে পথে চলে বা যে পথে সর্বদা একটা ইলেকট্রন পরিভ্রমণ করে, সেই পথটাকে বলা হয় তড়িৎ বর্তনী। ওকে, সো তড়িৎ বর্তনী নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে মাইকটা অন করে সবাই বলবা যে কোয়েশ্চেন নাই বা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন থাকলে মাইকটা অন করে বললো। ওকে, সো এখন আগে হচ্ছে তড়িৎ বর্তনী যেহেতু দেখলাম, তো তোমাদের বললাম যে বর্তনী অনেক কিছু নিয়ে গঠন করা যায়। বর্তনী গঠনের একটা মেইন জিনিস, মেইন উপকরণ হলো ব্যাটারি। ব্যাটারি কেন? কারণ হচ্ছে ব্যাটারি থেকে তো আমরা মূলত চার্জ গুলো পেয়ে থাকি। ব্যাটারিতে বিক্রিয়ার কারণে কিন্তু আমরা ইলেকট্রন পেয়ে থাকি, মুক্ত ইলেকট্রন, যেটা হচ্ছে একটা বিশাল তার দিয়ে তৈরি করা একটা পথ ঘুরে আসে। তো এই যে ব্যাটারি আছে, রোধ রোধ আছে, রোধের সংখ্যা আমরা পরবর্তীতে দিব এবং রোধ নিয়ে আরো বিস্তর আলোচনা করব। এরপর ধরো হতে পারে ক্যাপাসিটর, হতে পারে হচ্ছে একটা বাল্ব হতে পারে। ধরো এখানে একটা না বরং অনেকগুলো রোধ আছে। এখন এগুলা যদি আমরা দেখি, এটা যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি তখন তো আমরা এগুলা বস্তু আকারে দেখি, আমাদের কাছে বস্তু আছে। কিন্তু ধরো তোমাকে এখন একটা ডিজাইন বানাতে হবে যেখানে তোমাকে একটা বর্তনীর ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা দিয়ে হচ্ছে তুমি কতটুকু, তো আচ্ছা আজানের জন্য 2 মিনিট ব্রেক দিচ্ছি, ওকে? সাইন গুলো দেওয়ার পরে তখন আমরা যে দেখবে, অন্য কেউ যদি দেখে তখন এটা দেখে বুঝবে যে এই সাইনের মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছি। তো সাইন গুলো কি? সার্বজনীন সাইন গুলো। এই সার্বজনীন সাইন গুলো নিয়ে একটু দেখবো। প্রথম যেটা হলো সেটা হচ্ছে রোধ। রোধের সাইনটা কি? এটা হলো রোধ,
আম লেখা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু মাইক অন করে বলো তো। জি ভাইয়া। ওকে। তো এটা হচ্ছে রোধ। কোন একটা বর্তনীতে যখন যেমন এর আগের পেজে দেখালাম, যেমন এই আগের পেজে এই সেম চিহ্নটা কিন্তু আমি এঁকেছিলাম। তো এই চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে রোধ। তো যেহেতু এই চিহ্নটা আঁকলাম, তো এই চিহ্নটা সম্পর্কে একটু ছোট একটা বর্ণনা দিই। যদি এই জিনিসটা নিয়ে বা এই রোধ নিয়ে অনেক বিস্তর পড়া এরপরে আছে, যেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। বাট এক লাইনে বলে যাই যে রোধ কি? রোধ হচ্ছে কোন একটা পদার্থ তার যেই বৈশিষ্ট্যের কারণে এই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। ধরো বা সোজা বাংলায় যদি বলি, কোন একটা পদার্থ আছে তোমার কাছে যেটার মধ্যে দিয়ে তুমি ইলেকট্রন পাস করাতে চাচ্ছ। এখন ইলেকট্রন পাস করালে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, কিন্তু পদার্থটা তার নিজের একটা বৈশিষ্ট্যের কারণে সে ইলেকট্রন গুলোকে বাধা দিবে। ইলেকট্রন যে প্রবাহিত হবে, ইলেকট্রন কণাগুলোকে সে বাধা দিবে। বাধা দেওয়ার কারণে তড়িৎ প্রবাহ একটু কমে যাবে না? যেমন ধরো তুমি একটা পাইপের মধ্যে দিয়ে পানি দিচ্ছ। এখন পাইপটা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফাঁপা হয়, তখন কি পানিটা ফুল ফোর্সে এসে নিচে পড়বে। তুমি যেই ফোর্সে উপর থেকে পানিটা দিবে, সেই ফোর্সেই পানিটা নিচে পড়বে। কিন্তু দেখো, এখন যদি যে পাইপটার মধ্যে দিয়ে তুমি পানি পাস করাতে চাচ্ছ, সেই পাইপটার ভিতরে যদি জং লাগানো থাকে, বা ধরো কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে, ধরো একটা প্লাস্টিকে আটকে আছে, যেটা তোমার পানির প্রবাহটাকে বাধা দিচ্ছে, তখন তুমি উপর থেকে যেই ফোর্সে পানিটা ঢালবা, সেই ফোর্সে কিন্তু তুমি পানিটা পাইপের নিচ থেকে পাবা না। কারণটা কি? কারণ হচ্ছে পানির প্রবাহকে ওই প্লাস্টিকটা বাধা দিচ্ছে, পাইপের ভিতরে বাধা দিচ্ছে। যেটা এটার যদি একটা বাহ্যিক বৈশিষ্ট্য, কিন্তু রোধের বেলায় কি হয়? রোধের বেলায় ধরে নাও এরকম একটা পাইপের মধ্যে দিয়ে তুমি ইলেকট্রন দিচ্ছ, কিন্তু এই পাইপটার স্বকীয় বা নিজের একটা বৈশিষ্ট্যের কারণে এই ইলেকট্রনের কণাগুলোকে সে বাধা দিবে। এই বাধা দেওয়ার কারণে কি হবে? পানির প্রবাহের মতো ইলেকট্রনের তড়িৎ প্রবাহটা অনেক স্লো হয়ে যাবে, অনেক মানে কম আসবে, কম দেখতে পারবা তুমি। এটি হচ্ছে মূলত রোধ। এই যে বৈশিষ্ট্যটা, এই যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার নাম হলো রোধ, এবং রোধকে আমরা এই সাইন দিয়ে প্রকাশ করি। এরপর যদি বলি ব্যাটারি, এই হলো ব্যাটারির সাইন, যেটা তোমরা এর আগের বর্তনীতেও দেখতে পারছো। এটা দিয়ে বোঝানো হয় ব্যাটারি। তোমাদেরকে এসেনশিয়াল যে সাইনগুলো সেগুলো দিয়ে বুঝাবো। যে এখন যদিও যেহেতু তোমরা ক্লাস 9-10, এখন তোমাদের সবগুলো সাইন জানার প্রয়োজন নেই। সো তোমাদের এখনকার ম্যাথ গুলো করার জন্য বা তোমাদের এক্সামে যেসব কোশ্চেন গুলো আসবে, সেই কোশ্চেন গুলাতে যেই সব সাইন ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, সেই সাইন গুলো নিয়ে এখন আলোচনা করব। বেশি কোনো বাইরের কোনো সাইন নিয়ে এখানে আলোচনা করব না। এরপর যদি দেখি যে, আচ্ছা এই সাইনটা কি তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো? একটা বৃত্তের মধ্যে একটা তীর চিহ্ন, এটা দেখতে পারতেছো সবাই ক্লিয়ারলি? আচ্ছা মাইক অন করে কথা বললো, নাহলে আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা বা তোমরা দেখতে পারতেছো কিনা। এই সাইনটাকে সবাই একটু ঝাপসা। একটু ঝাপসা? একটু। আচ্ছা আচ্ছা, আমি একটু বড় করে রেখে দিচ্ছি এটা। এখন দেখতে পারতেছো? জি ভাইয়া। ওকে। এরকম আরো একটা সাইন আছে। এই যে সাইনগুলো, এটা হচ্ছে একটা রোধ। এই রোধের মধ্যে দিয়ে একটা তীর চিহ্ন। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে কোন একটা রোধ। আম, আচ্ছা এই সাইনটা তোমাদের লাগবে না, তবু তোমাদের আচ্ছা শর্ট করে বলে দিই। সেটা হচ্ছে, ধরো কোন একটা তুমি কৃত্রিম একটা বস্তু তৈরি করলা, বা কোন একটা মেশিন ইউজ করতেছো, যে মেশিনটা ইউজ করে তুমি এই যে তড়িৎ প্রবাহে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য, না এই বৈশিষ্ট্যটা তুমি চেঞ্জ করতে পারতেছো। ধরো তুমি প্রথমে ধরো 5 নিউটন বল প্রয়োগ করে তুমি তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছিলা। এখন তুমি যদি এইটা সর্বদা সমানই থাকবে, ধরো একটা বস্তু নিলে যে বস্তুটা 5 নিউটন বলে ইলেকট্রন গুলোকে বাধা দিতে পারে। তো তুমি এইটাকে যেখানেই ব্যবহার করো না কেন, এটা যদি তুমি বাংলাদেশে ব্যবহার করো অথবা আমেরিকাতে ব্যবহার করো, প্রত্যেক ক্ষেত্রে বা সব জায়গাতেই কিন্তু এটা 5 নিউটন বলে ইলেকট্রন গুলোকে বাধা দেবে। এর চেয়ে বেশি বাধা দেওয়ার ক্ষমতা এটা নাই। কিন্তু তুমি যদি এখন চিন্তা করো যে একটা মেশিন নিলা বা একটা অন্য কোনো একটা যন্ত্র নিলা, যে যন্ত্রটা নিয়ে তোমার মনে হলো যে, ধরো একটা প্রথম সার্কিটে তুমি 5 নিউটন বলে ইলেকট্রন গুলোকে বাধা দিবা, কিন্তু তুমি যখন সেকেন্ড সার্কিটে এটাকে ইউজ করবা, সেকেন্ড সার্কিটে ইউজ করার সময় তো 10 নিউটন বলে ইলেকট্রনের প্রবাহটাকে বাধা দিতে পারো। এটাকে বলা হয় পরিবর্তনশীল রোধ।
যে রোধের মান বা ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারো। এই দুইটা সাইন দিয়ে মূলত এটাই বোঝায়। আচ্ছা, তোমাদের রোধ আর ব্যাটারির মধ্যে সীমাবদ্ধ রাখি। আর দুইটা হচ্ছে যন্ত্র, যে দুইটা যন্ত্রের সাইন আছে সেটা হচ্ছে একটা হলো অ্যাম্পিয়ার, একটা হলো অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র বা অ্যামিটার, যেটা দিয়ে অ্যাম্পিয়ার মাপা হয়। আরেকটা হলো ভোল্ট মিটার, যেটা দিয়ে ভোল্টেজ মাপা হয়, ভোল্ট ভোল্ট মাপা হয় যেটা দিয়ে ভোল্ট মিটার। আর এটা হলো অ্যামিটার, অ্যামিটার আর সাইন। সো অ্যামিটার আর ভোল্ট মিটার কিভাবে একটা তড়িৎ বর্তনীতে যুক্ত হয়, এটা যখন তড়িৎ বর্তনী নিয়ে আরো সামনে আলোচনা করব তখন এটা বলে দিব। মূলত একটাই হচ্ছে সাইন, এই দুইটা তোমাদের খুব একটা বেশি লাগবে না। এটা খুব একটা বেশি বলতে কি, এটা তোমাদের লাগবেই না। মূলত তোমাদের এইটা লাগবে, রোধ লাগবে, ব্যাটারি লাগবে, অ্যামিটার ভোল্ট মিটার মাঝে মাঝে থাকতে পারে, মাঝে মাঝে নাও থাকতে পারে। আর ভোল্ট মিটার থাকতে পারে মাঝে মাঝে, যেটা তোমাদের কোয়েশ্চেনে তোমাদেরকে কনফিউজ করার জন্য ইউজ করা হবে। তো এরপরে আগেই, যেহেতু এখন আমরা তড়িৎ বর্তনী নিয়ে জানলাম, এখন তড়িৎ প্রবাহ নিয়ে জানলাম, আমরা তড়িৎ প্রবাহ বলতে হচ্ছে আমরা ইলেকট্রনের ফ্লো সেটাও জানলাম। তো এখন এটা নিশ্চয়ই একটা সূত্র মেনে চলে, যেহেতু আমরা পদার্থবিজ্ঞান পড়তেছি, পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা ঘটনা কোনো না কোনো সূত্র মেনে চলে। যেসব ঘটনাগুলো আমরা সূত্র এখন পর্যন্ত দিতে পারছি, অতখানি পর্যন্ত আমাদের সায়েন্স অগ্রসর হয়েছে। যেই সব ঘটনাগুলোর আমরা এখন পর্যন্ত কোনো সূত্র বা কোনো ব্যাখ্যা দিতে পারিনি, অতখানি পর্যন্ত আমাদের বিজ্ঞান অগ্রসর হয় নাই, যার কারণে আমরা এখন সূত্র দিতে পারতেছি না। বাট ইন ফিউচার ঠিকই দিয়ে দিব। তাহলে মেইন জিনিসটা মাথায় রাখবো, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা ঘটনার পিছনে একটা সূত্র আছে। তাই তড়িৎ প্রবাহের মতো একটা বিশাল ঘটনা, এই ঘটনাটার পিছনে নির্দিষ্ট একটা সূত্র আছে। তো এই সূত্রটা দিয়েছিল হচ্ছে বিজ্ঞানী ওহম। বিজ্ঞানী ওহম তড়িৎ প্রবাহের উপর একটা সূত্র দেয়, যে তড়িৎ কখন প্রবাহিত হবে, কিভাবে প্রবাহিত হবে, কতটুকু প্রবাহিত হবে, এটার উপরে একটা সূত্র প্রদান করে। সূত্রটা ছিল এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায়, আচ্ছা আগে আমি ফার্স্টে তোমাদেরকে যে সূত্রটা, সম্পূর্ণ সূত্রটা বলবো, এরপরে আমি সূত্রটা ব্যাখ্যা করে তোমাদের বোঝাবো যে সূত্রটা আসলে কি বোঝায়। তো তার সূত্রটা এরকম ছিল, বা তার কথা এরকম ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা চলে, সেই যে চলাটা, মানে কতটুকু তড়িৎ প্রবাহ চলবে, এটা নির্ভর করে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে। তো কথা একদম পারফেক্টলি যদি বলি, তাহলে হচ্ছে কোন পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রা কোন পরিবাহীর উপর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান ওই পরিবাহীর উভয় প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। হ্যাঁ, পটেনশিয়াল ডিফারেন্স, এটার ইংলিশটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। তো যদি আমরা সূত্র দেখি, সূত্রটা হচ্ছে, যদি আই দ্বারা আমরা বুঝাই হচ্ছে তড়িৎ প্রবাহ, ভি দ্বারা বুঝাই হচ্ছে বিভব পার্থক্য। ওহমের সূত্র সহজ বাংলা যেটা বলে, মানে যদি গাণিতিক ভাষায় যেটা বলে, সেটা হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু ভি, বা তড়িৎ প্রবাহের মান বিভব পার্থক্যের সমানুপাতিক। এক লাইনে যদি বলি, তড়িৎ প্রবাহের মান বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন জিনিসটা কি এটা বুঝাই, এখন হচ্ছে ব্যাখ্যা করে বুঝাই। ধরো এখানে একটা পরিবাহী আছে, এই পরিবাহীটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাস করবে, আই পাস করবে। এখন আইটা কতটুকু পাস করবে, কোয়েশ্চেন হচ্ছে আইটা কতখানি পাস করবে। এটা কি একটা নির্দিষ্ট যতটুকু মন ততটুকু পাস করবে, নাকি একটা নির্দিষ্ট ভ্যালু মেনটেন করে পাস করবে? অ্যান্সার হচ্ছে, এই যে এখানে যে দুইটা প্রান্ত দেখতে পারতেছো, পরিবাহীর যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যে দিয়ে দুইটা প্রান্তের মধ্যবর্তী যে বিভব পার্থক্য, আচ্ছা বিভব পার্থক্য বলতে বুঝাই, আচ্ছা বিভব কি এটা জানো না এরকম কেউ আছো, যে বিভব সম্পর্কে আইডিয়া নেই? যেহেতু বিভব একটা নিউ ওয়ার্ড, আমি আবার নতুন করে ইউজ করতেছি এখন। বিভব সম্পর্কে জানো না এরকম কেউ আছো? না জানলে একটু মাইকটা অন করে, তাহলে আমি এক দুই লাইনে তোমাদের বিভবটা বুঝাই দেব। বিভব জানো না এরকম কেউ আছো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কেউ নাই। সো ওহমের সূত্র অনুযায়ী ধরো এখানে হচ্ছে ভি এ, ধরো এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ, আর এই প্রান্তের বিভব হচ্ছে ভি বি। ওহম যে কথাটা বলে সেটা হচ্ছে, যদি এই বরাবর তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওহমের কথা অনুযায়ী যে বিভব পার্থক্যটা হবে ভি বি মাইনাস ভি এ, যে বিভব পার্থক্য, এটা সমানুপাতিক হারে তড়িৎ প্রবাহটা চলবে। অর্থাৎ যদি কোনো প্রবাহের দুই প্রান্তে বিভব পার্থক্য তুমি বাড়ায় দাও, তাহলে তড়িৎ প্রবাহটা বেশি হবে। কিন্তু যদি বিভব পার্থক্য কমায় দাও, তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ কমে যাবে। এখন যারা হচ্ছে
10-এ আসো বা হচ্ছে এসএসসি 21 ব্যাচ, তারা এটা খুব ইজিলি জানো, খুব সুন্দর মতো জানো যে আমরা যদি কোনো সূত্রে দেখেছি এরকম সমানুপাতিক চিহ্ন, মানে যদি একটা বাড়ে তার সাথে সাথে আরো একটা বাড়বে, তখন এই সমানুপাতিক চিহ্নটা উঠায় দেওয়ার জন্য আমরা যখন সমান চিহ্ন ইউজ করি তখন আমাদের একটা ধ্রুবক আনা লাগে। এই ধ্রুবকটা কি? যখন ওহম এই জিনিসটাকে ডিসক্রাইব করে তখন সে বলছিল যে এই ধ্রুবকটার মান হচ্ছে 1/r, 1/r ইন্টু ভি। 1/r, আর কি? আর এর পরিচয় তোমরা জানো, আর মানে হচ্ছে রোধ। রোধকে আমরা সহজ বাংলায় বলি হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে রেজিস্ট্যান্সের শর্ট, মানে একটা লেটারতে আমরা বুঝাই রেজিস্ট্যান্স থেকে আরটা আনি। রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। তো এখন যদি আমরা ঠিক মতো সূত্রটা লিখি তাহলে হচ্ছে I is equal to V/R। এটা হচ্ছে ওহমের সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানী ওহমের সূত্র। তো ওহমের সূত্রটা আর একবার আমি বুঝাই, সেটা হচ্ছে যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে, তো এই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্যের সমানুপাতিক হারে তোমার তড়িৎ প্রবাহটা চলবে। যদি বিভব পার্থক্য বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, যদি বিভব পার্থক্য কমে যায় তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে। এখন সূত্র আছে, তো সূত্রের মধ্যে কিছু তো থাকবেই যেটা ফলস বা কিছু প্রবলেম তো থাকবেই। তো প্রবলেমটা নিয়ে আসে হচ্ছে তড়িৎচালক শক্তি নামে একটা কনসেপ্ট। সেটা হচ্ছে তোমরা বর্তনী নিয়ে এখন পর্যন্ত জেনে গেছো বর্তনী জিনিসটা কি, তো তড়িৎচালক শক্তি জিনিসটা কি? তড়িৎচালক শক্তি জিনিসটা বুঝাই। ধরো এরকম একটা বর্তনী আছে, ধরো এখানে আর মানের একটা রোধ আছে, এখানে হচ্ছে ধরো এটা একটা নর্মাল বর্তনী, এখান থেকে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটা একটা জেনারেল বর্তনী, সাধারণ একটা বর্তনী। এই বর্তনীতে ধরো তুমি একটা ইলেকট্রন, এই যে এখানে বললাম না যে এখানে মূলত তো তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ধরো একটা ইলেকট্রন নিলাম, একটা ইলেকট্রন চিহ্নিত করলাম বর্তনীতে, ঠিক এই জায়গাতে একটা ইলেকট্রন চিহ্নিত করলাম। ওকে, এখন এই ইলেকট্রনটাকে আমি এইখান থেকে, এই মাথা থেকে আমি এখানে পুরাটা ঘোরাবো। এই এই যে এখানে যে ব্যাটারিটা দেখতেছো, ব্যাটারি সহ আমি ঘুরে আবার যদি এই পয়েন্টটাতে আনতে চাই, আমার যেই পরিমাণে শক্তি প্রয়োজন হবে এই শক্তিটাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তো আমি যদি এখন কিতাবী সংজ্ঞা দেই, সেটা হচ্ছে কি, একটা ইলেকট্রনকে বর্তনী কোন একটা বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণে শক্তি খরচ হয় ওই শক্তিটাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তো আবার এখন আবার আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কোন একটা ইলেকট্রনকে আমি এই বর্তনীর যে কোনো একটা প্রান্তে একটা ইলেকট্রনকে ধরবো, অনেকগুলো ইলেকট্রন তো পাস হচ্ছে, একটা খপ করে একটা ইলেকট্রন ধরবো। যেমন দেখো না, যখন কবুতর উড়ে যায়, যখন যারা একদম প্রফেশনাল কবুতর পালে তারা দেখবে যে হঠাৎ করে একটা কবুতর ধরে, আমরা একটা কবুতর ধরার মধ্যে একটা ইলেকট্রন ধরলাম। এখন ইলেকট্রন ধরে একটা কোন একটা পয়েন্ট থেকে পুরা বর্তনীটাকে আমি ঘুরাবো, পুরা বর্তনীটাকে ঘুরে উৎস, এখানে উৎস বলতে বোঝা হচ্ছে ব্যাটারিটাকে। উৎস কেন বলা হয়? কারণ এখান থেকে তড়িৎ ইলেকট্রনটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন সৃষ্টি হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এখান থেকে। তাই আমরা ব্যাটারি সহ যে পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম ওই পয়েন্ট থেকে ঘুরে ব্যাটারি সহ ব্যাটারির পথটুকু অতিক্রম করে আবার ওই পয়েন্টটাতে ঘুরে আনবো। যদি সিম্পল কথা বুঝে, পুরো 360 ঘুরাবো, 360 ঘুরে আবার এই পয়েন্টটাতে আনবো। এই পয়েন্টটাতে আনতে আমাদের যতটুকু কষ্ট হবে, যতটুকু শক্তি খরচ হবে, এই শক্তিটাকে বলি হচ্ছে আমরা তড়িৎচালক শক্তি। এটা ক্লিয়ার? এটা হচ্ছে একটা কনসেপ্ট। এই কনসেপ্টের কারণে একটু প্রবলেম হয়েছিল ওহমের সূত্রে, বাট এটা উতরে যাওয়া যায়, যেটা এখন একটু দেখি। যেটাকে আমি বলি হচ্ছে তড়িৎচালক শক্তি এবং ওহমের সূত্রের একটা সংমিশ্রিত রূপ বা একটা হাইব্রিড অবস্থা। এই হাইব্রিড অবস্থাটা কখন ক্রিয়েট হয় এবং কেন ক্রিয়েট হয়? ধরো একটা রোধ আছে, এই একটা সিম্পল একটা বর্তনী, এটাকে বলা হয় সিম্পল সার্কিট। এই ধরো তড়িৎ প্রবাহ চলতে আছে, তো এই সিম্পল সার্কিটটার মধ্যে ধরো তড়িৎ প্রবাহ চলবে। এখন তড়িৎ প্রবাহ চলার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে আর মানের একটা রোধ দেয়া আছে। আর মানের রোধটা এই ভ্যালুতে ইলেকট্রনের প্রবাহটাকে বাধা দিবে।
এখন ঠিক আছে, এটা তো বাধা দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে বলে দিতে পারি যে I is equal to V by R। আর এর ভ্যালুটা এখান থেকে বসায় দিলাম। এইখানে হচ্ছে এই যে যে ব্যাটারিটা ইউজ করলাম, এই যে ব্যাটারিটা ইউজ করলাম, এই ব্যাটারিটার বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে তড়িৎ প্রবাহ কত, তাহলে ইজিলি বলে দিতে পারি যে I is equal to V by R। কিন্তু এখানে কাহিনীটা যদি থেমে যেত তাহলে খুব ভালো হতো। কাহিনীটা আসলে এখানে থামে নেই। গন্ডগোলটা কোথায় বাজছে? গন্ডগোলটা হলো এই যে ব্যাটারিটা এখানে চলবে, এই যে ব্যাটারিটা এখানে সার্ভ করতেছে, আমাদের তড়িৎ প্রবাহ দিচ্ছে এত কষ্ট করে। সো বলতে পারো যে ব্যাটারিটার একটা পারিশ্রমিক আছে। সো তার পারিশ্রমিক হিসেবে সে একটা অভ্যন্তরীণ রোধ রাখে তার ভিতরে, অর্থাৎ একটা ব্যাটারির ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে। এখন অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি? ব্যাটারির নিজেই কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি করতেছে, কিন্তু ব্যাটারির মধ্যেই আবার এরকম বৈশিষ্ট্য আছে যে সে নিজেই ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। ব্যাটারির যে এই অসাধারণ একটা বৈশিষ্ট্য যে নিজে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, সে নিজের তৈরি করা কোনো কিছুকে সে বাধা দিচ্ছে, এই বাধাটাকে বলা হয়, বা এই রোধটাকে বলা হয়, ব্যাটারির যে রোধ এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির রোধ যে সিম্পলি যদি বলি তাহলে এটা হচ্ছে ব্যাটারির রোধ। ব্যাটারির রোধ ইজ ইকুয়াল টু আর। তো ব্যাটারির রোধ যখন আমরা দেখি, তাহলে এখন যদি বলি তাহলে এখানে একটা আর আছে, এখানে আবার একটা ছোট করে একটা আর চলে আসলো, তাহলে এখন রোধ কয়টা হইলো? দুইটা হয়ে গেল না? আচ্ছা, লেখাটা কি ঠিক মতো দেখা যাচ্ছে নাকি ঘোলায় যায় মাঝে মাঝে? না ভাইয়া, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো দুইটা রোধ আছে। এখন আমরা যখন ফার্স্টে আমরা তো জানতাম না যে এখানে ব্যাটারির মধ্যে একটা রোধ আছে, তখন আমরা কি জানতাম যে এখানে আমরা এই বর্তনীতে একটা আর মানের একটা রোধ যুক্ত করলাম, তাহলে তো আমরা তড়িৎ প্রবাহ পাবো I is equal to V by R। কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করতে গেলাম এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে বাদ দিয়ে, তখন তো ভ্যালুর সাথে কখনো মিলবে না, প্র্যাকটিক্যাল ভ্যালু এবং আমাদের ক্যালকুলেটেড ভ্যালুর সাথে কখনো মিলবে না। তো যখন আমরা আবার পুনরায় দেখতে গেলাম, পুনরায় যখন ভালোভাবে চেক করে দেখা গেল যে ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ আছে। এখন এই অভ্যন্তরীণ রোধটাকে তাহলে হিসাব করতে হবে। আমরা যখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনের মধ্যে আমাদের অভ্যন্তরীণ রোধটা আনতে হবে, না হলে তো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সাথে আমরা যখন অ্যামিটার দিয়ে চেক করব তড়িৎ প্রবাহের মানটা কত, তখন কিন্তু এই ভ্যালু দুটো একদম আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। তা আমরা এই অভ্যন্তরীণ রোধটাকে যুক্ত করি এইভাবে, আর প্লাস স্মল আর। এখানেই বলি যে এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের সাথে ওহমের সূত্রে একটা যোগ যোগ করে নিতে হয়, যাতে আমরা এটা পারফেক্ট। অ্যামিটার হচ্ছে এরকম একটা যন্ত্র যেটা দিয়ে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ বা আই এর ভ্যালুটা আমরা প্র্যাকটিক্যালি মাপতে পারি। ওকে, তো আর এখানে যে এই সূত্রটা দিয়ে আমরা হাতে কলমে ক্যালকুলেটরে বসে আমরা মানটা বের করে নিতে পারি। তো তড়িৎচালক শক্তি কেন আসলো আর ভিটা কেন আসলো, এখন এটা হচ্ছে কোশ্চেন। তো ভি কখন ইউজ হয়? ভিটা ইউজ হয় হচ্ছে তো যখন একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, আর বিভব পার্থক্যটা সৃষ্টি হয় ওইখানে যেখানে একটা রোধ থাকে। অর্থাৎ এখানে যে একটা রোধ দেখতে পারতেছো তোমরা, এই রোধের দুইটা প্রান্তে আমরা বিভব পার্থক্য পাবো। এখানে ধরো এখানে এটা একটা সিম্পল সার্কিট, এই সিম্পল সার্কিটের কারণে হচ্ছে আমরা একটা রোধ ইউজ করতেছি, কিন্তু যখন একটা কমপ্লিকেটেড সার্কিট হবে, যেমন ধরো আমাদের বাসার যে সার্কিট, আমাদের বাসায় ফ্যান চলতেছে, লাইট চলতেছে, ফ্রিজ, টিভি, আদার ইলেকট্রনিক্স যা চলতেছে সবকিছু কিন্তু একটা তড়িৎ প্রবাহের কারণে চলতেছে, সব একটা সোর্স থেকে কারেন্ট নিয়ে চলতেছে। তো ওইটা কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা সার্কিট। ওই কমপ্লিকেটেড সার্কিট যখন আমরা ক্রিয়েট করি, ওই কমপ্লিকেটেড সার্কিটে কিন্তু এটা অনেকটা ডিফার করে। লাইক যখন আমরা এইখান থেকে ধরো একটা ইলেকট্রন যায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইলেকট্রনটা যাবে, তো এখানে যে একটা বাধা পাচ্ছে, আমি যখন পাইপ আর পানির উদাহরণটা যখন দিলাম, তখন যে বললাম যে যদি পাইপের মধ্যে একটা বাধা থাকে, তাহলে কিন্তু এটা যখন মানে পানির ফ্লোটা যখন হবে, তখন কিন্তু কিছু কিছু পানি আটকে যাবে। পানির যে প্রথম যে ফোর্সটা, যে ফোর্সে তুমি পানি ফেলছো, সেই ফোর্সে কিন্তু পানি বের হবে না। তো ইলেকট্রনও যখন এরকম একটা বাধার মধ্যে দিয়ে যাবে, তখন ইলেকট্রনটার কিছু শক্তি খরচ হবে অবশ্যই।
এখানে যে এই শক্তিটা খরচ হচ্ছে, এই শক্তিটার যে খরচটা, এই ব্যয়টা, এটাকে আমরা ধরে নিই হচ্ছে পার্থক্য হিসেবে। কিন্তু যখন এখানে একের চেয়ে অনেক, অনেক রোধ যুক্ত থাকবে, একেকটার জন্য একেকটা ভোল্ট যুক্ত হবে, একেকটার জন্য একেক বিভব পার্থক্য হবে, তখন আমরা সেটা কিভাবে মেজার করব? তখন সেটাকে আমরা কিভাবে সংজ্ঞায়ন করব? ওই সংজ্ঞায়নের সুবিধার্থে আমরা তড়িৎচালক শক্তিটাকে ব্যবহার করি। তড়িৎচালক শক্তি বলা হয় মূলত ব্যাটারির তড়িৎচালক শক্তি। এটাকে যদি আমরা সম্পূর্ণ ওয়ার্ডটা ইউজ করি, সেটা হচ্ছে ব্যাটারির তড়িৎচালক শক্তি। ব্যাটারির তড়িৎচালক শক্তিটা কি? তড়িৎচালক শক্তিতে আমরা জানি যে একটা ইলেকট্রনকে আমি পুরা বর্তনী ঘুরাবো। এখন বর্তনীতে কয়টা রোধ থাকুক, কি থাকুক না থাকুক, আমাদের কিছু জানার দরকার নেই। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা পুরা বর্তনী ঘুরাবো। এখন বর্তনী যত বড় হোক আর যত ছোট হোক, তো ব্যাটারির তড়িৎচালক শক্তিতে এখানে আমরা একটা ইলেকট্রনকে যদি যখন কমপ্লিকেটেড সার্কিট হয়, তখন আমরা পুরা বর্তনীটাতে ঘুরাই। পুরা বর্তনী ঘোরানোর কারণে আমরা তখন পাই এই তড়িৎচালক শক্তি। তখন আমরা যেটা ইউজ করি, যখন তড়িৎচালক শক্তিটা ব্যবহার করি, তখন আমরা এই আইটা ব্যবহার না করে, সরি ভিটা ব্যবহার না করে, তখন আমরা উপরে ই ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আই এবং সরি ভি এবং ই উভয়ের একক কিন্তু হচ্ছে ভোল্ট। ইউনিট হচ্ছে ভোল্ট। ওকে, ইউনিট হচ্ছে ভোল্ট এবং আই এর ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার। এ দিয়ে প্রকাশ করি আমরা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তড়িৎচালক শক্তির মূল কনসেপ্টটা। আচ্ছা, তড়িৎচালক শক্তি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তড়িৎচালক শক্তি নিয়ে কোয়েশ্চেন থাকা উচিত। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে মাইক অন করে বলো যে কোয়েশ্চেন নাই, আর কোয়েশ্চেন থাকলে মাইকটা অন করে বলো। কোয়েশ্চেন আছে কারো? ওকে, সো নেক্সট আগেই শুধু তোমরা এটা বুঝে গেছো। তো আমি প্রথমে বলছিলাম ক্লাসের স্টার্টে, যখন রোধের একটা ছোটখাটো একটা সংজ্ঞা দিচ্ছিলাম, রোধের সংজ্ঞা দিয়ে বলছিলাম যে রোধ নিয়ে আরো বিস্তর পড়াশোনা আছে। সেহেতু আমরা বর্তনী টর্তনী সব জেনে ফেললাম। এখন শুনি যে এই যে একটা বস্তু তার একটা বৈশিষ্ট্যের কারণে সেই ইলেকট্রন গুলোকে বাধা দিচ্ছে, তো এই বৈশিষ্ট্যটা নিয়ে আরো একটু জানা দরকার না? ধরো তুমি এত কষ্ট করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতেছো, তড়িৎ প্রবাহ দিচ্ছ, কিন্তু একটা বস্তু এসে কোনো কারণ ছাড়া তোমার এই কষ্টটার মধ্যে পানি ফেলে দিতেছে, তখন তোমার বিরক্ত লাগবে না? তোমার জানার দরকার না এটা কি, কি এমন একটা জিনিস যেটা তোমার কষ্ট করে তৈরি করা তড়িৎ প্রবাহ, তুমি এত কষ্ট করে ইলেকট্রন গুলোকে পাঠাচ্ছ, ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, এই ইলেকট্রন গুলোকে বাধা দিয়ে দিয়ে তোমার কষ্টটাকে নষ্ট করতেছে। তো এটা নিয়ে একটা পড়াশোনা দরকার, এটা নিয়ে একটু জানার দরকার, যাতে এই বৈশিষ্ট্যটাকে আমরা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, এরকম একটা আমাদের ক্ষমতা থাকা দরকার, যাতে আমাদের কষ্টটা সার্থক হয়, আমাদের কষ্টটা নষ্ট করার ক্ষমতা যাতে ওর কমে যায়। আর এটা এখন এইখানে আবার কোয়েশ্চেন আসে যে আমরা যখন কোনো একটা কাজ করি, তখন দেখি যে সেই কাজের একটা ভালো দিকও থাকে আবার খারাপ দিকও থাকে। এখন রোধ যদি আমরা কমাই দিই, তাহলে খারাপ কি আর ভালো কি হতে পারে এটা জানা দরকার। আবার রোধ যদি আমরা বাড়াই দিই, তাহলে ভালো কি হবে খারাপ কি হবে সেটাও জানা দরকার। তো এখন আমরা রোধ নিয়ে একটা আলোচনা করি। রোধের সংজ্ঞা যেহেতু আবার প্রথমেই দিয়ে দিছি, এখন আরেকবার একটা কেতাবি সংজ্ঞা দেই। সেটা হচ্ছে কোন বস্তু তার যে বৈশিষ্ট্যের কারণে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় রোধ। তো এই রোধ নিয়ে বিস্তর আলোচনা। রোধ আমরা যে ফার্স্টে ওহমের যে সূত্রটিতে বলছিলাম যে I is equal to I is proportional to V, তো আমরা যদি এখন সমান সমান চিহ্ন দ্বারা এটা প্রকাশ করতে চাই, তাহলে হচ্ছে একটা সামনে একটা ধ্রুবক আনা লাগবে, ধ্রুবকটা হচ্ছে 1/r টু ভি চলে আসলো। আর কি এখানে আর হচ্ছে বর্তনীতে যে আমরা যদি রোধ ব্যবহার করি, সে রোধটা, বা বর্তনীর নিজের যদি কোনো রোধ থাকে সে রোধটা। ওকে, সো এখন রোধ হচ্ছে যেটা তোমার তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। এখন এটা তো হতে পারে, রোধেরও তো একটা বিপরীত রাশি থাকতে পারে, তাই না? যেটা বাধা না দিয়ে বরং তোমার তড়িৎ প্রবাহটাকে যে তোমার তড়িৎ প্রবাহের চলাটাকে আর সুবিধা দিবে, আরো সাহায্য করবে। এই যে কনসেপ্টটা, যেটা তোমার রোধের বিপরীত কাজ করবে এবং রোধের বিপরীত রাশি হিসেবে কাউন্ট হবে, সেইটাকে বলা হয় পরিবাহিতা। এটা তোমাদের এখন নতুন বইতে কতটা আছে এটা আমি জানি না, বাট আমি যেহেতু নতুন বই ফলো করি না, সো এটা বলে রাখি যে এটা পরিবাহিতা, যেটা হচ্ছে রোধে বিপরীত রাশি। পরিবাহিতা প্রকাশ করা হয় জি দ্বারা,
এবং এটার সূত্র হচ্ছে G is equal to 1/R। এবং এটা যদি এখন আচ্ছা রোধের এককটা বলে দিই, রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। তো জি এর এককের কথা যদি বলতে চাই তাহলে জি এর ইউনিট হচ্ছে পার ওহম, নরমাল। বাট এটা একটা আরেকটা সুন্দর এককও আছে যেটা হচ্ছে সিমেন্স। এস দ্বারা প্রকাশ করা হয়, বাংলা লিখে দিই সিমেন্স। সিমেন্স বানান কি ভুল করলাম? বাংলা নযোগ স এভাবে হবে কিছু একটা, বাংলা লিখতে ভুলে গেছি, ইংলিশটা বানাইছে জাস্ট। তো সিমেন্স আচ্ছা নর নিচে হসন্ত দিয়েও করা যায় সিমেন্স। তো এটা হচ্ছে তোর রোধের বিপরীত রাশি। তো আমরা যদি এখানে দেখো জি এর একটা মান পেলাম 1/R, এখানে যে মানটা দেখতেছে আমরা যদি এখন এটাকে এখানে বসাই দিলাম I is equal to GV, অর্থাৎ এখন তোমাকে কোথাও যদি কোশ্চেনে বলা হয়, যদি এই কোশ্চেন করবে না, যদি তোমাদের বইয়ে না থেকে থাকে বা যদি কোশ্চেন খুব একটা হার্ড না করে তাহলে এরকম কোশ্চেন কখনোই করবে না। যে ধরো তোমাকে একটা বলা আছে কোথাও যে কোন একটা পরিবাহীতে, ধরো তোমার পরিবাহিতা দেওয়া আছে, ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য দেওয়া আছে, ওই পরিবাহীর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ চলবে সেটা ক্যালকুলেট করতে বলা হলো। তো সেটার ক্ষেত্রে তুমি তখন এই সূত্রটা ইউজ করতে পারবা, এই সূত্রটা ইউজ করতে পারবা, এই সূত্রটা দিয়ে তুমি তখন তড়িৎ প্রবাহটা মাপতে পারবা। এটা তোমাদের নতুন বইয়ে আছে কিনা একটু একটু চেক করে নিও, জানি না এটা। এটা হচ্ছে রোধ নিয়ে ফার্স্ট একটা কথা, এটা সবচেয়ে কম কথা ছিল। তো আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে পরিবাহিতা নিয়ে? পরিবাহিতা নিয়ে তোমাদের যদি কোশ্চেন হার্ড করে তাহলে তোমরা এমসিকিউ তে দুইটা একটা কোশ্চেন পেতে পারো পরিবাহিতা নিয়ে বা পরিবাহিতা সংক্রান্ত, যেমন রোধ দেওয়া থাকতে পারে, বলা হতে পারে যে এটার পরিবাহিতা কত, এ ধরনের কোশ্চেন তোমরা পাইতে পারো। এবং এটা তোমরা টেস্ট পরীক্ষায় পাইতে পারো, যারা নিউ 10 তারা টেস্ট পরীক্ষায় পাইতে পারো এই টাইপের কোশ্চেন। আর টেস্ট পরীক্ষা হোক বা মডেল টেস্ট হোক, কোনো না কোনো পরীক্ষায় এই ধরনের একটা কোশ্চেন পাবা তোমরা পরিবাহিতা সংক্রান্ত। তো এখন রোধ নিয়ে কথা বলি। রোধ জানছো যে রোধ কি বাধা প্রদান করে, ইলেকট্রন প্রবাহ। এখন রোধ তো নরমাল মানে একটা সবসময় কি একটা ইউনিট ফলো করবে, সবসময় কি একটা নির্দিষ্ট অ্যামাউন্টেই বাধা প্রদান করবে, নাকি এটা কোনো কিছুর উপর নির্ভর করবে? এটাও তো আমাদের একটু জানা প্রয়োজন। যে ধরো যে আমি একটা তার নিলাম, আচ্ছা আমাদের যে পরিবাহী বলতেছি না, যে একটা পরিবাহীর মধ্য দিয়ে আরাম করে ইলেকট্রন গুলো প্রবাহিত হতে পারে, তড়িৎ প্রবাহ অনেক ভালো হয় যে পদার্থের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহীরও কিন্তু একটা নিজস্ব রোধ থাকে। কারণ কি? কারণ আমরা জানি প্রত্যেকটা পদার্থ একটা পরমাণু দ্বারা গঠিত, এই পরমাণুগুলোর বাইরের শেলে ইলেকট্রন থাকে, এটাও তোমরা জানো। তো যখন ইলেকট্রন গুলো পাস করার চেষ্টা করে তখন এই যে পরমাণুর যে ইলেকট্রন গুলো সেগুলো কিন্তু বাধা প্রদান করে। পরিবাহী যে আমরা বলি যে আমরা অনেক ইজিলি পাস করে যায়, এই সেই পরিবাহী ইউজ করি আমরা তড়িৎ বর্তনীতে, কিন্তু এত কিছুর পরে এই পরিবাহীও কিন্তু একটা রোধের মতো কাজ করে। সো পরিবাহীকে আমি আসলে মজা করে বলি যে ঘরের শত্রু বিভীষণ, যে যারাকে আমরা এত ভালো মনে করে আমরা ইউজ করি বর্তনীতে, যে এ হচ্ছে আমার তড়িৎ প্রবাহটা চালাবে, আমাকে হেল্প করবে, কিন্তু এ শেষ পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহকে বাধা দিয়ে আমাদের জীবনটা বাধাগ্রস্ত করে দেয়। তো এখন ধরো যে একটা পরিবাহী নিলাম, সেই পরিবাহীটা কি ধরো একটা তামার তার নিলাম, এই তামার তার ধরো একটা 1 মিটারের তামার তার নিলাম, আর একটা ধরো 5 মিটারের তামার তার নিলাম। এখন দুইটা তামার তারে কি সেম থাকবে রোধের পরিমাণটা? এরপর ধরো যে আমরা ধরো যে 25°C তাপমাত্রা একটা রুম আছে, সেই রুমের মধ্যে নিয়ে গেলাম একটা 1 মিটারের তামার তার, আর একটা আছে 40°C তাপমাত্রা একটা রুম, সেই রুমের মধ্যে আমরা একটা তামার তার নিয়ে গেলাম 1 মিটার দৈর্ঘ্যেরই। সেখানে কি সেম থাকবে রোধের মান? এরকম অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করি যে রোধ কোথায় কিভাবে কেমনে চেঞ্জ হয়। তো এখানে রোধের অনেকগুলো ফ্যাক্টর থাকে, যে রোধ কখন কতটুকু হবে, পরিবাহিত কতটুকু থাকবে, এটা নিয়ে অনেকগুলো আলোচনা আছে। যেমন রোধ চেঞ্জ হয় একটা পরিবাহিতে, ধরো একটা 1 মিটার দৈর্ঘ্যের তারের মধ্যেও রোধ এক এক সময় এক একটা হইতে পারে রোধ। এই যে এখানে যে রোধ চেঞ্জ হয়, যে ফ্যাক্টর গুলো কাজ করে রোধ চেঞ্জ হওয়ার পিছনে, এই ফ্যাক্টর গুলো নিয়ে মূলত আলোচনা। তো রোধ মূলত চেঞ্জ হচ্ছে দৈর্ঘ্যের কারণে, ক্ষেত্রফলের কারণে,
রোধের কারণে, ক্ষেত্রফলের কারণে, এছাড়া তাপমাত্রার কারণে চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে কি জানি, ভুলে গেছি। আচ্ছা, আরেকটা আমি মনে করে বলতেছি। তো দৈর্ঘ্যের কারণে ফার্স্টে দেখি কেমনে চেঞ্জ হয়। এখন দেখো, ফার্স্টে আমি যেটা বললাম যে তোমাদের প্রত্যেকটা পদার্থ একটা ইলেকট্রন দ্বারা তৈরি হয়। তো ইলেকট্রন দিয়ে যখন তৈরি হয়, তো এটার মধ্যে দিয়ে যখন একটা ইলেকট্রন পাস করা শুরু করে, তখন এই যে বাইরের পরমাণুর যে ইলেকট্রনগুলো, এই পরমাণুর ইলেকট্রনগুলো যে মুক্ত ইলেকট্রনটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, এটাকে বাড়ি দিবে না, একটা ধাক্কা দিবে না, ধাক্কা লাগবে না, যেহেতু অনেক কনজাস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যায়। তো এই দৈর্ঘ্য যখন দেখবা যে, ধরো তোমার কাছে এখন তুমি 1,00,000 পরমাণুর মধ্যে দিয়ে তুমি একটা ইলেকট্রনকে পাস করাতে তোমার যতটুকু শক্তি খরচ হবে বা যতটুকু বাধা দিবে 1,00,000 পরমাণু, এখন যদি তুমি 1,00,00,000 পরমাণুর মধ্যে দিয়ে একটা ইলেকট্রনকে নিয়ে যেতে চাও, তখন আরো বেশি বাধা পাবা না? কারণ কি? কারণ 1,00,000 পরমাণুর ইলেকট্রন শেলগুলোতে যে পরিমাণে ইলেকট্রন ছিল, 1,00,00,000 পরমাণুর ইলেকট্রনের শেলে কিন্তু তার চেয়ে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন গুলো আছে। তো ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, তখন এটা আরো বেশি বেশি বাধা দিবে না? তো এখন এই 1,00,000 আর 1,00,00,000 ইলেকট্রন দিয়ে পরমাণু দিয়ে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি হচ্ছে, যখন 1,00,000 পরমাণু থাকবে, তখন তুমি একটা দৈর্ঘ্য পাবা। ধরো 5 সেন্টিমিটার তুমি দৈর্ঘ্য পেলা কোন একটা পদার্থে বা কোন একটা বস্তুর, যেটা 1,00,000 পরমাণু দিয়ে তৈরি। তো তুমি যদি 5 সেন্টিমিটারের একটা বস্তুর মধ্যে দিয়ে তুমি একটা কিছু নিতে চাও, ধরো একটা তামার তার আছে যেটা 5 সেন্টিমিটার, ধরো তুমি এতখানি এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবা, এটা তোমাকে যতটুকু বাধা দিবে, ধরো 1,00,00,000 ইলেকট্রন নিয়ে গঠিত, 1,00,00,000 পরমাণু নিয়ে গঠিত, ধরো এটা 10 সেন্টিমিটার। পদার্থটা সেম, ধরো এটা তামার তার, পদার্থটা সেম, দুই ক্ষেত্রে পদার্থ সেম, তামার তার, কিন্তু একটা 5 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। কিন্তু এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, এখানে ইলেকট্রনের সংখ্যা কম। তাহলে কি হবে? যেটা ইলেকট্রনের সংখ্যা বেশি, সেটা বেশি বাধা প্রদান করবে না? এটা তো স্বাভাবিক। তো এটা আমরা কি বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু এল। এই জিনিসটা আমি কি বুঝি? আচ্ছা, এখন আমি একটু ফাস্ট আগাচ্ছি, ফাস্ট শেষ করা লাগবে। যে যখন আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করি, দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয়? পদার্থের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। তো ইলেকট্রনের সংখ্যা যখন বৃদ্ধি পায়, সরি, পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায় পদার্থের মধ্যে। তো পরমাণুর সংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন পরমাণুর বাইরের ইলেকট্রন শেলগুলোতে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রনের সংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন এরকম যে উড়নচণ্ডীর মতো দৌড়তে দৌড়তে যাওয়া ইলেকট্রনগুলোকে বাড়ি দেয়, বাধা দেয়। তো যত বেশি ইলেকট্রন হবে, যত বেশি পরমাণু হবে, তত বেশি বাধা দিবে। আর যত বেশি পরমাণু হবে, যত বেশি পরমাণু একসাথে যুক্ত থাকবে, তত বেশি দৈর্ঘ্য লম্বা হবে জিনিসটা। তো সিম্পলি আমরা বলতে পারি যে কোন একটা পরিবাহীর যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তখন এটা রোধ হয়ে তার সাথে সাথে বৃদ্ধি পায়। এটা ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আসলে তোমাদের কোনো রেসপন্স নাই রে ভাই। কোয়েশ্চেন থাকলে বলো, অথবা না থাকলে না বলো। মাইক অন করে, এটা তো নর্মাল ক্লাস, এটা তো কোনো বড় ট্রেনার ক্লাস নিচ্ছে না। কারো কোনো আসলে ভাই কোয়েশ্চেন আছে? অন্য কেউ কথা বলছে না তো, আমার কোনো সমস্যা নেই। ওকে, না বাকিরা? ওকে। আচ্ছা, যদি কেউ মাইক অন করতে কমফোর্টেবল ফিল না করে, তাহলে টেক্সটও করতে পারো, নিচে মেসেজও করতে পারো। ওকে, এবার আসি ক্ষেত্রফল নিয়ে। দুইটাই মূলত ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টর দিয়ে আসলে তাপমাত্রাটা জাস্ট আমি বলে যাব, তাপমাত্রা দিয়ে কোনো সূত্র দেখাবো না। মূলত হচ্ছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, এই দুইটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে তোমাদের একটা সূত্র প্রতিপাদন করে দেয়, যেটা ক্লাস 9-10 এর জন্য। তাপমাত্রা দিয়ে যে সূত্রটা প্রতিপাদন করে, এটা তোমাদের 9-10 এর জন্য না, সো এটা দেখাবো না। সো ক্ষেত্রফল দিয়ে যেটা বলে, সেটা হচ্ছে ধরো এখন একটা, আচ্ছা এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো তুমি একটা বেশ সরু একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাইতেছো। এখন সরু গলিটার মধ্যে ধরো এক সাইডে একটা ডাস্টবিন পড়ে আছে, এক সাইডে ময়লার ব্যাগ পড়ে আছে, এক সাইডে অনেকগুলা প্লাস্টিক জমা করে আছে। এখন তুমি যখন হেঁটে হেঁটে যাবা, একদম ধরো একদম সরু একটা গলির মধ্যে দিয়ে, ধরো ঢাকা শহরে যারা থাকো, ঢাকা শহরে দেখো না অনেক বস্তি এরিয়া গুলো যেগুলো অনেক সরু সরু গলি থাকে। তো সরু গলিগুলোর মধ্যে দিয়ে যখন তুমি যাবা, তখন মানে ধরো এর মধ্যে যদি কোনো একটা অবস্টেকলস থাকে, লাইক কোনো একটা ডাস্টবিন ধরো, কোনো ময়লার ব্যাগ ধরো, এ ধরনের জিনিসপত্র পড়ে আছে, তখন তোমার হেঁটে যেতে সমস্যা হবে না। তোমার এগুলোকে পাশ কাটায় কাটায় যেতে হবে। পাশ কাটায় কাটায় যাওয়ার সময় তোমার কিন্তু এটা কিন্তু একটা বাধা পাচ্ছ তুমি। কিন্তু ঠিক তুমি
যদি একটা বেশ বড় একটা হাইওয়ে দিয়ে যাও, ধরো যে ঢাকা থেকে চিটাগাং যে হাইওয়ে রোডটা দিয়ে হাইওয়ে রোডটা যায়, সেই হাইওয়ে রোডের উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। এখন হাইওয়ে রোডের মধ্যে যদি তোমার আশেপাশে ময়লার ব্যাগও থাকে, ময়লার ব্যাগ, ডাস্টবিন এগুলোও যদি থাকে, তাহলে কি তোমাকে খুব বেশি একটা ডিফার করবে? কারণ এটা বিশাল একটা রাস্তা, তুমি চাইলে ইজিলি পাশ কাটে চলে যেতে পারো। কিন্তু যখন তুমি একটা সরু গলির মধ্যে দিয়ে পাশ কাটাইতে যাবে, তখন কিন্তু তোমাকে বেশ বেগ পেতে হবে, তোমার নিজের জামা কাপড় বাঁচায় চলতে হবে, কারণ কি ময়লা লেগে যেতে পারে বা বেশি বাধা হয়ে যেতে পারে তোমার জন্য। সো তুমি পাশ কাটায় যেতেও কিন্তু তখন সমস্যা হবে, কারণ স্পেস কিন্তু বেশি নেই, স্পেস কিন্তু খুবই কম। কিন্তু হাইওয়ে রোডের মধ্যে যদি তুমি ময়লা দেখো, তুমি যখন পাশ কাটায় যেতে চাইবা, তখন কিন্তু তোমার খুব একটা বেশি বাধা লাগবে না। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এখন অনেক স্পেস আছে, বিস্তর স্পেস। বিস্তর স্পেসের কারণে তোমার মুভমেন্টে কোনো প্রবলেম হবে না। এই কাহিনীটা ইলেকট্রনের ক্ষেত্রে ঘটে। ধরো এখন যদি আমি একটা পরিবাহী নেই, এরকম একটা পরিবাহী নিলাম, তাহলে এটার একটা ক্ষেত্রফল আছে এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পর্কে আমি আগেই বলে আসছি যেহেতু, তো এখানে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা রিপিট করতেছি না। ধরো এই যে এইখানে যে টুকটা, এই যে বৃত্ত একটা ক্রিয়েট হচ্ছে, একটা বৃত্তাকার পরিবাহী, তো এটা একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা যাবে, এই ধরো একটা ইলেকট্রন যাবে, তখন ধরো একটা যে স্পিডে গেল, এখন যদি আমি এটার দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দিই, এটা ক্ষেত্রফলটাকে অর্ধেক করে দিলাম, এটার মধ্যে দিয়ে ইলেকট্রন যখন যাবে তখন আরো বেশি বাধা পাবে না। ধরো এটা আমি অর্ধেক করে দিলাম, এই তারটার ক্ষেত্রফল ছিল ধরো এ, এখন এই তারটার ক্ষেত্রফল হচ্ছে a/2, তাহলে এটা বাধাটা বেশি পাবে না। বাধাটা বেশি পাবে কেন? এখানে ধরো পরমাণুগুলো তো একসাথে সাজানোই আছে, একসাথে যুক্তই আছে, বাট এখানে কি হয়েছে, এখানে যখন ইলেকট্রনগুলো যাওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু পরমাণুগুলো সাজানো থাকা সত্ত্বেও এখানে কিন্তু একটা স্পেস ছিল। এখানে আশেপাশে পরমাণু ইলেকট্রন, পরমাণুর যে বাইরের শেল, ইলেকট্রন গুলো ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, বাট এখানে কিন্তু ইলেকট্রন গুলোর জন্য মুভমেন্টের স্পেসটা ছিল, সে আরামসে সাইড কাটায় পাশ কাটায় চলে যেতে পারছে অনেক ইজিলি। কিন্তু একটা ইলেকট্রন যদি এখানে সাইড কাটাইতে যায় বা পাশ কাটায় চলে যেতে চায়, বাধাগুলোকে উপেক্ষা করতে চায়, তখন কিন্তু অত ইজিলি পাশ কাটাতে পারবে না। কারণটা কি? এখানে স্পেসই তো নাই, পাশ কাটাবে কিভাবে? আর একটা ইলেকট্রন যখন বেশি বেশি বাধা পায়, তখন বাধা পাওয়াটাকে কি বলে? রোধ। তো আমরা এখন এখান থেকে বলতে পারি না যে আমরা যদি ক্ষেত্রফল বাড়াই দিই বা যখন ক্ষেত্রফল বাড়াই দিব, ক্ষেত্রফল বাড়াই দিলে আমাদের রোধটা বেড়ে যাবে, সরি রোধটা কমে যাবে, কারণ এখানে বাধাটা কম পাবে। আবার যখন ক্ষেত্রফল কমাই দিব, তখন রোধ বেড়ে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারি R is proportional to 1/a, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। এখন এই যে এই 1 নাম্বারটা, এই যে আমরা প্রথম একটা সমানুপাতিক বের করলাম, এবার যে দ্বিতীয় একটা সমানুপাতিক বের করলাম, এই দুইটা সমানুপাতিককে আমরা একসাথে যুক্ত করব। এই জিনিসটা তোমরা ক্লাস 8 এ দেখছো, যখন তোমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়ছো। তো আমি সমানুপাতিকটা করলাম, যুক্ত করি। উপরে এল থাকবে, নিচে এ থাকবে, তাই না? এই যে এই সমানুপাতিকটা যুক্ত করলাম। এখন এই সমানুপাতিক একটা চিহ্ন আছে, তো সমানুপাতিক উঠানোর আপনাদের বেসিক রুল আমরা কি জানি, যে সমানুপাতিক উঠায় যদি আমাদের সমান সমান আনা লাগে, তাহলে আমাদের হচ্ছে একটা আনা লাগবে, সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে। এন্ড ধ্রুবকটা কি? ধর আমরা একটা ধ্রুবক ডিক্লেয়ার করে দিলাম, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। আমরা বললাম এটা রো হচ্ছে, এখানে রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম। এখন এই সমানুপাতিক ধ্রুবকটা আমরা ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু সমানুপাতিক ধ্রুবকটা একটা সংজ্ঞায়ন প্রয়োজন না, যে সমানুপাতিক ধ্রুবকটা বলে কি আসলে, আমাদেরকে আমাদের কি বোঝায়। তাহলে আমরা সমানুপাতিক দৈর্ঘ্যটা, সমানুপাতিক ধ্রুবকটা আমরা একটু বের করি, যেটা ভ্যালু কত বা এটা কি বুঝায় আমাদেরকে। তো আমি সবকিছু যদি সাইড টাইড চেঞ্জ করি, তাহলে কি আসে? আর এ ডিভাইডেড বাই এল। আচ্ছা, এটার সংজ্ঞায়নটা কে করতে পারবে? এই সূত্রটার সংজ্ঞায়নটা, রো এর সংজ্ঞায়ন কেউ করতে পারবা? আচ্ছা, এসএসসি 21 কেউ আসছে এখানে? জি ভাইয়া। আচ্ছা, এসএসসি 21 এর এটা পারা উচিত, এটা সংজ্ঞায়ন করতে পারবা? এই সূত্রটা দেখে দেখে সংজ্ঞায়ন করতে পারবা?
মানে কিরকম? মানে এই যে রোটা, আমি এখানে যে রো এর সূত্রটা লিখলাম, যেখানে যে রোটা, এটা একটা সূত্র লিখে দিলাম না আমি এখানে। এই সূত্রটা দেখে দেখে তুমি এর রোটার একটা সংজ্ঞা বলবা যে এই কি বুঝাচ্ছে, এটা এই সূত্রটা কি বুঝাচ্ছে। তোমরা যদি সূত্র দেখে দেখে সংজ্ঞা বলতে পারো তাহলে কিন্তু দেখবে যে অনেক সময় পরীক্ষার হলে এরকম হয় যে তোমাদের সূত্র মনে আছে আবার সংজ্ঞা মনে নেই, আবার সংজ্ঞা মনে আছে আবার সূত্র মনে নেই। ওইখান থেকে কিন্তু তুমি একটা মনে থাকলে আরেকটাতে তুমি কিন্তু আসতে পারবা। যেমন তুমি সূত্র দেখে দেখে কিন্তু সংজ্ঞা বলতে পারবা, বা সংজ্ঞা দেখে দেখে সূত্র বলতে পারবা। যেমন এটার সংজ্ঞা কিন্তু আমার নিজেরও মনে নেই, বাট আমি এটা সূত্র দেখে দেখে সংজ্ঞা বলে দিব। এখন তোমরা কেউ কি এটা ট্রাই করবে নাকি আমি এটা বলবো? এসএসসি 21 ব্যাচ তোমাদের একজন দুইজনের ট্রাই করা উচিত। কজন আছে এসএসসি 21 এর? এটা হ্যান্ড রেজ করো তো, এসএসসি 21 কারা কারা আছো? এটা সংজ্ঞাটা পারা উচিত। আচ্ছা যাই হোক, এই যে তোমরা বলতেছো না, সো বলি, যদি আমরা একটা পরিবাহী নেই, একটা নির্দিষ্ট পরিবাহী নেই এবং সেটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখি, ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা একটা তামার তার নিলাম। তামার তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং তামার যে তারটা নিলাম সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা 1 মিটার স্কোয়ার। তাহলে যে তামার তারটা নিলাম সে তামার তারটার যে রোধ, যে রোধের মান, সে রোধের মানটাকে আমরা বলবো হচ্ছে রো। এই রো এর একটা নাম আছে, রো এর একটা সুন্দর নাম আছে, সুন্দর নামটাকে বলা হয় আপেক্ষিক রোধ। দেখো একটা সূত্র দেখে দেখে কেমনে সংজ্ঞা বলা যায়। দেখো রো আর রো এই দুইটা কিন্তু কানেক্টেড, এই দুইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। সংজ্ঞায় দিব আমরা রো এর, আমরা কিন্তু রো কখনো চেঞ্জ করতে পারি না। ধরো আরও আমরা চেঞ্জ করব না, কারণ আর থেকে রো আসতেছে বা রো থেকে আর আসতেছে। আমরা যদি এখন আরটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আসলে আমাদের সংজ্ঞাটা থাকবে না, ঠিক থাকবে না। তাহলে আমরা সূত্র দেখে দেখে সংজ্ঞা কি দিতে, কেমনে দিতে পারি, এটা একটু সিম্পলি দেখাই। এই দেখো, আমাদের কাছে সূত্র ছিল এরকম। আচ্ছা পেন দিয়ে লেখাটা দেখতে পারতেছো তোমরা সবাই ক্লিয়ারলি, নাকি পেন দিয়ে লেখাটা দেখা যায় না? হ্যালো, দেখা যায়। ওকে। সূত্র থেকে যখন তোমাদের সংজ্ঞা দিতে হবে তোমাদের দেখতে হবে, প্রত্যেকটা সূত্রতে দেখবা, ধরো এখানে আমি বললাম যে আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও, তুমি দেখবা যে একটা বা দুইটা ভ্যারিয়েবল কখনো চেঞ্জ করা যায় না, বা একটা বা দুইটা চলক কখনো চেঞ্জ করা যায় না। সেই চলকটা কি, যেমন তোমার আপেক্ষিক রোধ, এটা চেঞ্জ করতে পারবা না, কারণ তুমি সংজ্ঞাই দিবা আপেক্ষিক রোধের। এখন তুমি যদি এটা চেঞ্জ করে নাও তাহলে তুমি সংজ্ঞা দিবা কিভাবে? এরপর দেখো আর বুঝাই হচ্ছে রোধ। এখন তুমি যদি রোধটাকে চেঞ্জ করে দাও তাহলে তো আসলে তোমার সংজ্ঞাটা সুন্দর হবে না বা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তুমি কি তাহলে কি করতে পারো, দেখতে পারো যে আদার্স কি কি ভ্যারিয়েবল তোমার কাছে আছে। আদার্স একটা ভ্যারিয়েবল আছে এ, যেটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষেত্রফল। আরেকটা আদার্স ভ্যারিয়েবল আছে লেন্থ, যেটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে তুমি এক কাজ করতে পারো, এই দুইটাকে এক এক ডিক্লেয়ার করে দাও। বলে দাও ক্ষেত্রফল ধরে নিলাম 1 মিটার স্কোয়ার, দৈর্ঘ্য বলে দিলাম 1 মিটার। তাহলে কি হয়, একের একের তো ভ্যালু নেই, তাহলে কি আসে, রো ইজ ইকুয়াল টু আর। তাহলে আমি এখান থেকে সংখ্যাটা দিয়ে দিতে পারি। তাহলে আমি কি ধরে নিছি, আমি ধরে নিছি যে কোন একটা পরিবাহী নিব, যে পরিবাহীটার দৈর্ঘ্য 1 মিটার, ক্ষেত্রফল 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। তাহলে আমরা ওই পরিবাহীটা যে রোধটা পাবো সেই রোধটার ভ্যালু হচ্ছে আপেক্ষিক রোধ। শেষ, এটাই হচ্ছে সংজ্ঞা। আর এটা হচ্ছে সূত্র থেকে দেখে দেখে সংজ্ঞাটা দেওয়া, যেটা তোমাদের হয়তো অনেক সময় দেখা যাবে যে তোমাদের একদম পারফেক্ট সংজ্ঞাটা মনে নেই। সে পারফেক্ট সংজ্ঞা যখন তোমাদের মনে না থাকবে তখন তোমরা এই ইজি সংজ্ঞাটা দিয়ে দিতে পারবা। এভাবে তোমরা সূত্র দেখে দেখে যেসব ভ্যারিয়েবল গুলোকে তোমরা চেঞ্জ করতে পারো, ওই সব ভ্যারিয়েবল গুলোকে যদি তুমি 1 ডিক্লেয়ার করে দাও, সেই সব ভ্যারিয়েবল গুলোকে 1 ডিক্লেয়ার করার পর তোমার হাতে যেটা থাকবে সেটা দিয়ে তুমি ডিক্লেয়ার করে দিতে পারো যে এটা সমান এইটা, তার মানে এটা দ্বারা আমরা এটা বুঝি। এখন এই সংজ্ঞাটার সাথে দুইটা ওয়ার্ড যুক্ত আছে, যেটা একদম আমরা ধরে নেই যে প্রমাণ।
আমরা সবসময় ফিজিক্স পড়ার সময় কিছু কিছু জিনিস আমরা ধরে নিই না যে এটা প্রমাণ, এটা চেঞ্জ হবে না। ধরো কোনো কিছু সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলে দিই যে এটা আসলে চেঞ্জ হবে না কখনো। তো আপেক্ষিক রোধের সংজ্ঞা দেওয়ার সময় আমরা দুইটা জিনিস ধরে নিই যে চেঞ্জ হবে না। সেটা হচ্ছে তাপমাত্রা কখনো চেঞ্জ হবে না, আর আমরা যে পরিবাহীর জন্য আপেক্ষিক রোধ নির্ণয় করব সেই পরিবাহীটা পদার্থ কখনো চেঞ্জ হবে না। যেমন আমরা যদি তামার তারের আপেক্ষিক রোধ বের করার চেষ্টা করি, এখন আমরা একবার তামার তারের ক্ষেত্রফল নিলাম, আরেকবার যে যদি অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য নেই, তাহলে কিন্তু হবে না। আমাদের তামার তারেরই দৈর্ঘ্য নিতে হবে, আবার তামার তারেরই ক্ষেত্রফল নিতে হবে। এজন্য এটা সুন্দর মতো লিখে দিতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট পদার্থের জন্য। আর তাপমাত্রার জিনিসটা আমি বলছিলাম যে তাপমাত্রা তোমাদের অ্যাপ্লিকেশন নাই, রোধের সাথে তাপমাত্রার একটা অ্যাপ্লিকেশন আছে, বেশ বড় একটা সূত্র আছে এবং ইফেক্টিভ একটা সূত্র। সেটার অ্যাপ্লিকেশন তোমাদের যেহেতু নাই, সেটা তো আমি এটা দেখাবো না যেহেতু তোমাদের একাডেমিক ক্লাস। তো তাপমাত্রার সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ তোমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে তোমাদের পদার্থের রোধ বৃদ্ধি পাবে, আবার যদি তাপমাত্রা কমাও তাহলে কিন্তু তোমাদের রোধটা কমে যাবে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা যখন তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটা পড়ছো তখন জানছো যে কোন একটা পদার্থকে যখন আমরা তাপ দিই, বা নর্মালি তোমরা এটা জানো যে কোন একটা পদার্থকে যখন আমরা তাপ দিই তখন কি হয়, যে পদার্থের মধ্যকার যে পরমাণুগুলো ওগুলো উত্তেজিত হয়ে বেশি কাঁপা শুরু করে, অনেক বেশি কাঁপা শুরু করে। কাঁপার কারণে কিন্তু আমরা তাপটা দেখি, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, প্রস্থে বৃদ্ধি পায় বা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এগুলো তোমরা তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারে পড়ে আসছো। তো তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারে লেখা ছিল যে এই যে পদার্থের পরমাণুগুলোর মধ্যে গতির সৃষ্টি হয়, আপেক্ষিক গতির সৃষ্টি হয়। এখন দেখো এরকম একটা আমি একটা পরিবাহের মধ্যে দিয়ে ধরো আমি ইলেকট্রন পাস করাবো, এখন তাপমাত্রা বৃদ্ধি পেলো, এখানে নিজেরই কণাগুলো এরকম আপ ডাউন করতেছে। এখন যদি নিজের এইসব কণাগুলো আপ ডাউন করতে থাকে তাহলে আমার ইলেকট্রনটাকে বারবার বাড়ি দিবে না, ইলেকট্রনটাকে আমরা বাধা প্রদান করবে না, তাহলে কি আমরা ইলেকট্রনটাকে সুস্থ স্বাভাবিকভাবে এই প্রান্ত থেকে ঢুকে এই প্রান্ত দিয়ে কি বের হতে পারবে? আমার ইলেকট্রনটা এক্সট্রা ফোর্স দিয়ে আমাকে ইলেকট্রনটাকে বাধা দিবে না। এজন্যই তাপমাত্রা বৃদ্ধি করলে হচ্ছে আমাদের রোধের মানটা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা যখন হ্রাস করি তখন আমাদের রোধের মানটা কমে যায়। কারণ তাপমাত্রা যখন হ্রাস করি তখন পরমাণুগুলা মানে বেশ স্থিতিশীল অবস্থায় থাকে, এই স্থিতিশীল অবস্থায় থাকার কারণেই আমাদের হচ্ছে প্রবলেমটা হয় না এবং রোধটা কম থাকে। তো আপেক্ষিক রোধ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? আচ্ছা রেসপন্স করো রে ভাই। সাফি হ্যাঁ হ্যাঁ আছি। তুমি কি ক্লাসে আসো না ঘুমায় গেছো? বুঝলাম না, তোমার এত কম রেসপন্স কেন? তো সবসময় মানে আমি হচ্ছে মানে ক্লাসে আছি কিন্তু নাই। হয়তো বুঝছি। আচ্ছা ক্লাসকে আজকে আর কন্টিনিউ করবো নাকি আমরা আবার কালকে বা পরশু দিনের জন্য রেখে দিব বাকিটা? তোমাদের আর যে টপিক গুলো আছে সেটা হচ্ছে রোধের সন্নিবেশ। মানে এই যে আমরা অনেকগুলো রোধ নিব, পরিবাহীর মধ্যেও তো রোধ থাকে, কিন্তু আমরা কিছু জিনিস নেই, কিছু পদার্থ ইউজ করি যেটা একদম স্পেশালি রোধ, এটা বাধা দিবেই, 100% বাধা দিবেই। এটা আমরা একদম শিওর যেটা বাধা দেওয়ার জন্য ইউজ করা হয়। বাধা দিয়ে যদি এটা একটা কাজ করে, কিছু কিছু কাজ করে, যেমন আমরা যে লাইট দেখি, লাইট কিন্তু একটা রোধ। লাইট আমাদের এই তড়িৎ প্রবাহটাকে বাধা দিয়ে কি করে, নিজে জ্বলে ওঠে, আমাদেরকে আলো দেয়। ফ্যান কিন্তু একটা রোধ। ফ্যানটা কি করে, এই তড়িৎ প্রবাহটাকে বাধা দিয়ে আমাদেরকে বাতাস দেয়। এরকম রোধগুলো যদিও তড়িৎ প্রবাহকে বাধা দেয়, কিন্তু এটা কিন্তু নিজেরা কাজ করে। যেমন কোন জেনারেল যদি একটা রোধ ধরি, যেটা এরকম লাইট ফ্যান না, একটা জেনারেল রোধ, একটা জেনারেল রোধ যদি তড়িৎ প্রবাহকে বাধা দেয় তখন কিন্তু এটা তাপের সৃষ্টি করে। এটা কাছে হাত নিয়ে দেখবে যে এটা তাপমাত্রা, মানে তুমি একটা তাপমাত্রা ফিল করতে পারবে যেখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। সো এরকম কিছু স্পেশাল রোধ আছে, এই রোধগুলোকে আমরা বর্তনীতে এক এক ভাবে সাজাইতে পারি। একভাবে সাজানোর ফলে হচ্ছে আমাদের মানে কিছু কিছু বর্তনীতে চেঞ্জেস আসে। আমাদের একটা তড়িৎ প্রবাহ আমরা দিব, সেই তড়িৎ প্রবাহটা একটা ব্যাটারির শক্তি কত, একটা ব্যাটারির ক্ষমতা কত, আমরা যে বাসায় ইউজ করি, ইলেকট্রিসিটি ইউজ করি, আমরা যে মাস শেষে ইলেকট্রিসিটির বিল দেই, সেই ইলেকট্রিসিটি বিলটা কিসের উপর নির্ধারিত হয়, এগুলো নিয়ে কিছু আলোচনা আছে, শর্ট আলোচনা। এখন এই ক্লাসগুলোকে আজকের জন্য কন্টিনিউ করবে নাকি কালকে আবার নিব বা পরশু দিন নিব? ভাই রেসপন্স করো। আজ না ভাইয়া, হ্যাঁ আজকে নিব, আজ না। ওকে। আর বাকিটা কালকে, ওকে দেন ফাইন।